নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে টেট 2 এর জিওগ্রাফি টপিক অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নিয়ে কিছু কনসেপ্ট ডিসকাশন করা হবে। আর এই ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে অক্ষাংশ দ্রাঘিমাংশ থেকে কোনো ধরনের এমসিকিউ ডিসকাস করছি না, শুধুমাত্র কনসেপ্ট ডিসকাস করছি। আর বাকি এমসিকিউ এই চ্যাপ্টার থেকে সম্পূর্ণ এমসিকিউ আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো চলুন আজকে ভিডিওটা দেখে নেই কনসেপ্ট কী কী রয়েছে। তো দেখুন, 1 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেখানে বলা হয়েছে ভূগোলকের ভেতর দিয়ে একটি শলাকা হেলানো অবস্থায় আটকানো থাকে, একে ভূগোলকটির মেরুরেখা বা অক্ষ বা এক্সিস বলে। অর্থাৎ ভূগোলকের গায়ে যে একটি শলাকা লাগানো থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু মেরুরেখা বা অক্ষ বা এক্সিস বলা হয়। ইংরেজিতে যদি বলি আমরা তাহলে এটাকে এক্সিস বলবো, ঠিক আছে? তারপর আমরা 2 নম্বর পয়েন্ট দেখব, যেখানে বলা হয়েছে ভূগোলকের উপর যে দুটি বিন্দুর ভেতর দিয়ে শলাকাটি, একটু কারেকশন করে নেবেন, এখানে চলাকাটি হয়ে গেছে, একটু এটা হবে শলাকাটি, ঠিক আছে? শলাকাটি হবে ঢুকানো হয় তাদের মেরু বলা হয় বা পুল বলা হয়, ঠিক আছে? ভূগোলকের উপর যে দুটি বিন্দুর ভেতর দিয়ে শলাকাটি ঢুকানো হয় তাদের মেরু বলা হয়। অর্থাৎ যে দুটো বিন্দুর মধ্যে দিয়ে এই শলাকাটাকে ঢুকানো হবে তাকে আমরা কি বলবো? মেরু বা পুল বলবো, ঠিক আছে? তারপর 3 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে ভূগোলকের উত্তরের দিকে অবস্থিত মেরুটিকে, অর্থাৎ ভূগোলকের উত্তর দিকে যে মেরুটা অবস্থিত থাকবে সেটাকে কিন্তু আমরা বলবো উত্তর মেরু বা নর্থ পুল। আর দক্ষিণ দিকে যেটি থাকবে সেটাকে আমরা কি বলবো? দক্ষিণ মেরু, ঠিক আছে? নর্থ পুল বলে। তো এখানে আমি একটা জিনিস বলে দেই, এই যে ভূগোলকের উত্তর দিকে অবস্থিত যে মেরু অর্থাৎ নর্থ পুলটা, এটি ভূগোলকের কোন দিকে থাকে? ঠিক আছে, এটা কিন্তু আসতে পারে এক্সামে। এটি ভূগোলকের উপরের দিকে দেখানো হয়, অর্থাৎ এই যে নর্থ পোলটাকে বা উত্তর মেরুটাকে কিন্তু ভূগোলকের উপরের দিকে দেখানো হয়, ঠিক আছে? তারপর আমরা নর্থ পোলটা দেখে নিই। ভূগোলকের দক্ষিণ দিকে অবস্থিত মেরু বিন্দুটিকে দক্ষিণ মেরু বা সাউথ পোল বলা হয়। আর এই যে দক্ষিণ মেরু বা সাউথ পোলটা কোথায় থাকে? সেটা কিন্তু ভূগোলকের নিচের দিকে থাকে। আমি কিন্তু এই যে পয়েন্টগুলো এগুলো দিচ্ছি এই কারণেই, কারণ এগুলো আমরা যদি জানি তাহলে কিন্তু কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেই কারণেই আমি একটু ইজি করে এই পয়েন্টগুলো তুলে দিচ্ছি, ঠিক আছে? তো মনে রাখবেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ভূগোলকের দক্ষিণ মেরুটা এটা ভূগোলকে কোন দিকে দেখানো হয়, অর্থাৎ উপরের দিকে নাকি নিচের দিকে? এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো অবশ্যই সেটা মনে রাখবেন, নিচের দিকে কিন্তু ভূগোলকের দক্ষিণ মেরুটাকে দেখানো হয়, আর উত্তর মেরু যেটা রয়েছে সেটা কিন্তু উপরের দিকে দেখানো হয়। তারপর আমরা 5 নম্বর পয়েন্ট দেখব, যেখানে বলা হয়েছে ভূগোলকের চারিদিকে বেষ্টনকারী উপর অপর একটি কাল্পনিক রেখা উপলক থেকে সমান দুই ভাগে ভাগ করেছে। এই রেখাটি নিরক্ষরেখা বা ইকুয়েটর নামে পরিচিত। তো বলেছে ভূগোলকের চারিদিকে বেষ্টনকারী অপর একটি কাল্পনিক রেখা উপর থেকে সমান দুই ভাগে ভাগ করেছে এই রেখাটি কি নামে পরিচিত? মনে রাখবেন, ভূগোলকের চারিদিকে বেষ্টনকারী অপর একটি কাল্পনিক রেখা যেটা কি করেছে? পৃথিবীকে সমান দুইটা ভাগে ভাগ করেছে। এই রেখাটি কি নামে পরিচিত? এই রেখাটিকে বলা হয় নিরক্ষরেখা বা ইকুয়েটর। মনে রাখবেন, আমাদের যে পৃথিবী রয়েছে সেটাকে সমান যে দুটি ভাগে ভাগ করা হয়েছে সেটাকে কিন্তু নিরক্ষরেখা বা ইকুয়েটর বলা হয়ে থাকে। এবার 6 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে পৃথিবীর উত্তরের অর্ধাংশ, অর্থাৎ উত্তর দিকের যে অর্ধাংশ সেটাকে আমরা কি বলবো? অর্থাৎ পৃথিবীকে তো দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা দিক হলো উত্তরাংশ, একটা দক্ষিণাংশ, ঠিক আছে? দক্ষিণ দিক, আর একটা হলো উত্তর দিক। তো এই যে পৃথিবীর উত্তরের যে অর্ধাংশটাকে, আবার উত্তরের যে অর্ধাংশটা সেটাকে কিন্তু আবার উত্তর গোলার্ধ বা নর্দার্ন হেমিস্ফিয়ার বলা হয়ে থাকে, এবং দক্ষিণের যে অর্ধাংশ সেটাকে আমরা কি বলবো? দক্ষিণের যে অর্ধাংশ সেটাকে দক্ষিণ গোলার্ধ বা সাউথার্ন হেমিস্ফিয়ার বলা হয়ে থাকে, ঠিক আছে? 7 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে পৃথিবীর উপর ঠিক মাঝখানে পূর্ব পশ্চিমে বিস্তৃত বৃত্তাকার কাল্পনিক রেখাটিকে কি বলা হয়? নিরক্ষরেখা বলে। তো এই জায়গাতে আমাদের কিন্তু নিরক্ষরেখাটাকে ভালোভাবে বুঝে নিতে হবে। বলছে পৃথিবীর উপর ঠিক মাঝখানে পূর্ব বা পশ্চিমে বিস্তৃত যে বৃত্তাকার কাল্পনিক রেখাটা কল্পনা করা হয়ে থাকে পৃথিবীর উপর, কোন দিকে? পূর্ব বা পশ্চিম দিকে। তো এখানে কিন্তু আসতে পারে যে নিরক্ষরেখাটি কোন দিকে বিস্তৃত? পূর্ব বা পশ্চিম দিকে বিস্তৃত বৃত্তাকার যে কাল্পনিক রেখা তাকেই কিন্তু নিরক্ষরেখা বা ইকুয়েটর বলা হয়ে থাকে, ঠিক আছে? তারপর এবার দেখব 8 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে রেখাকে
উভয় মেরুবিন্দু পর্যন্ত সকল বৃত্তাকার সমান্তরাল রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা বা প্যারালালস অফ ল্যাটিটিউডস। তো প্যারালালস অফ ল্যাটিটিউডস বা অক্ষরেখা আমরা কাকে বলবো? রেখাতে উভয় মেরু, এটা নয়, রেখাতে উভয় মেরু বিন্দু পর্যন্ত যে সকল বৃত্তাকার সমান্তরাল রেখাগুলো রয়েছে, এখানে রয়েছে হবে, একটু কারেকশন করে নেবেন, এখানে রয়েছে হবে, বলা হয় অক্ষরেখা বা প্যারালালস অফ ল্যাটিটিউড। তো নিরক্ষরেখার উভয় মেরুবিন্দু পর্যন্ত সকল বৃত্তাকার যে সমান্তরাল রেখাগুলো থাকবে সেগুলোকে কিন্তু আমরা বলবো অক্ষরেখা বা প্যারালালস অফ ল্যাটিটিউডস। 9 নম্বর পয়েন্ট, যেখানে বলা হচ্ছে নিরক্ষরেখার অক্ষাংশ কত? মনে রাখবেন, নিরক্ষরেখার অক্ষাংশ কিন্তু 0 ডিগ্রি ধরা হয়। নিরক্ষরেখার অক্ষাংশ 0 ডিগ্রি ধরা হয়। আর অক্ষাংশগুলো সেগুলোকে কিন্তু সাধারণত কিসে পরিমাপ করা হয়? ডিগ্রিতেই কিন্তু অক্ষরেখাগুলোকে পরিমাপ করা হয়। আর 10 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে নিরক্ষরেখা থেকে যে কোনো মেরুর কৌণিক দূরত্ব পৃথিবীর চারিদিকে আবর্তিত একটি বৃত্তের কত শতাংশ? 1/4। সেটাও কিন্তু মনে রাখবেন, নিরক্ষরেখা থেকে যে কোনো মেরুর কৌণিক দূরত্ব পৃথিবীর চারিদিকে আবর্তিত একটি বৃত্তের কত শতাংশ? 1/4, সেটা মনে রাখবেন। তারপর 11 নম্বর, যেখানে বলা হয়েছে একটি বৃত্তের পরিধি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? মনে রাখবেন, একটি বৃত্তের পরিধি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন করে। তারপর 12 নম্বর, যেখানে বলা আছে দুটি মেরুবিন্দুর কৌণিক দূরত্বের পরিমাপ কত? মনে রাখবেন, দুটি মেরুবিন্দু কৌণিক দূরত্বের পরিমাপ হলো 90 ডিগ্রি। তারপর 13 নম্বর, যেখানে বলা হয়েছে উত্তর মেরুর অক্ষাংশ 90 ডিগ্রি, উত্তর এবং দক্ষিণ মেরুর অক্ষাংশ 90 ডিগ্রি। তো এই দুটো কি করে? উত্তর মেরুর অক্ষাংশ 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ মেরুর অক্ষাংশ 90 ডিগ্রি দক্ষিণ, এই দুটো কি করে পরিমাপ করে? দক্ষিণ দিক পরিমাপ করে। ঠিক আছে, উত্তর মেরুর অক্ষাংশ 90 ডিগ্রি উত্তর দিক পরিমাপ করে, আবার দক্ষিণ মেরুর অক্ষাংশ 90 ডিগ্রি সেটা কি পরিমাপ করে? দক্ষিণ দিক পরিমাপ করে। ক্লিয়ার? এবার 14 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে নিরক্ষরেখা থেকে উত্তরের সকল অক্ষরেখাগুলোকে উত্তর অক্ষাংশ বলা হয়। নিরক্ষরেখা থেকে কোন দিকে? নিরক্ষরেখা থেকে উত্তরের যে সকল অক্ষরেখাগুলোকে আমরা কি বলবো? উত্তরের অক্ষাংশ বলা হয়। একইভাবে নিরক্ষরেখা থেকে দক্ষিণের যে সকল অক্ষরেখাগুলি রয়েছে সেগুলোকে আমরা দক্ষিণ অক্ষাংশ বলবো। ক্লিয়ার? তারপর 15 নম্বর পয়েন্ট, যেখানে বলা হচ্ছে কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত সকল অক্ষাংশে বছরে কমপক্ষে একদিন মধ্যাহ্নে সূর্য ঠিক মাথার উপর কিভাবে থাকে? লম্বভাবে অবস্থান করে, ফলে এই অঞ্চলে সবচেয়ে বেশি তাপ গ্রহণ করে। তো মাথার উপর সূর্য কি হয়? যখন লম্বভাবে থাকে তখন কিন্তু তাপটা বেশি লাগে। এই অঞ্চলকে আমরা সাধারণত বলবো উষ্ণমণ্ডল বা টরিড জোন বলবো। তো কি বলবো? টরিড জোন বা উষ্ণমণ্ডল বলে থাকবো। তারপর 16 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে উত্তর গোলার্ধের কর্কট ক্রান্তি রেখা ও সুমেরু বৃত্তের রেখার মধ্যবর্তী ও দক্ষিণ গোলার্ধের মকর ক্রান্তি, একটু কারেকশন করে নেবেন, প্রিন্টিং মিস্টেক হয়েছে অনেকটা, মকর ক্রান্তি হবে এটা, মকর ক্রান্তি রেখা ও কুমেরু বৃত্তের রেখার মধ্যবর্তী অঞ্চলগুলোতে মাঝারি ধরনের তাপমাত্রা দেখা যায়। এই অঞ্চলগুলোকে আমরা নাতিশীতোষ্ণ মণ্ডল বা টেম্পারেচার জোন বলবো। তো সেটা কোথায় দেখা যায়? উত্তর গোলার্ধের কর্কট ক্রান্তি রেখা টেম্পারেচার জোন বা নাতিশীতোষ্ণ মণ্ডলটা দেখা যায় উত্তর গোলার্ধের কর্কট ক্রান্তি রেখা ও সুমেরু বৃত্ত রেখার মধ্যবর্তী, এবং দক্ষিণ গোলার্ধের মকর ক্রান্তি রেখা ও কুমেরু বৃত্ত রেখার মধ্যবর্তী অঞ্চলে কিন্তু আমরা নাতিশীতোষ্ণ মণ্ডল বা টেম্পারেচার জোনকে দেখতে পাই। ক্লিয়ার? এবার আমরা দেখব 17 নম্বর পয়েন্ট, যেখানে বলা হচ্ছে হিমমণ্ডলে বা ফ্রিজড জোন, যেটাকে বলা হয় ফ্রিজড জোন, সূর্য কিভাবে কিরণ দেয়? হিমমণ্ডলে সূর্য সাধারণত তির্যকভাবে কিরণ দেয়। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, আমি একটু আগে বলেছিলাম যে কোথায় কি বলেছিলাম? গ্রীষ্মমণ্ডল নাকি? দেখে নেই একবার। উষ্ণমণ্ডলে কি হয়? উষ্ণমণ্ডলে সূর্য কিন্তু তির্যকভাবে কিরণ দেয়, লম্বভাবে কিরণ দেয়। আর হিমমণ্ডলে ফ্রিজড জোনে সূর্য কিভাবে কিরণ দেয়? সেটা কিন্তু হবে তির্যকভাবে কিরণ দেয়। ক্লিয়ার? এবার আমরা 18 নম্বর পয়েন্ট দেখব, যেখানে বলা হয়েছে প্রশান্ত মহাসাগরের 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবস্থিত দ্বীপপুঞ্জটির নাম কি? তো অবশ্যই মনে রাখবেন সেটা হলো টুঙ্গা দ্বীপপুঞ্জ। প্রশান্ত মহাসাগরের কত ডিগ্রি দক্ষিণে? সেটাও মনে রাখবেন 20 ডিগ্রি দক্ষিণে যে দ্বীপপুঞ্জটি অবস্থিত রয়েছে সেটা কিন্তু টুঙ্গা দ্বীপপুঞ্জ।
20 নাম্বার, ভারত মহাসাগরের 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবস্থিত দ্বীপপুঞ্জটির নাম কি? ভারত মহাসাগরে কিন্তু এরকম একটা দ্বীপপুঞ্জ রয়েছে, সেটার নাম হলো মরিশাস দ্বীপপুঞ্জ। কি দ্বীপপুঞ্জ? মরিশাস দ্বীপপুঞ্জ। সেটাও কিন্তু 20 ডিগ্রি দক্ষিণে, ভারত মহাসাগরের দক্ষিণে অবস্থান করছে। তারপর 21 নম্বর, কোনো স্থান কতটা পূর্বে বা পশ্চিমে অবস্থিত তা যে নির্দেশক রেখার দ্বারা আমরা নির্ণয় করতে পারি তাকে আমরা কি রেখা বলবো? তাকে আমরা বলবো দ্রাঘিমা রেখা বা মেরিডিয়ানস অফ লঙ্গিটিউড। দ্রাঘিমা রেখা বা মেরিডিয়ানস অফ লঙ্গিটিউড বলবো কোনো স্থান কতটা পূর্বে বা পশ্চিমে রয়েছে তা যে নির্দেশক রেখার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি তাকে আমরা কিন্তু সাধারণত দ্রাঘিমা রেখা বা মেরিডিয়ানস অফ লঙ্গিটিউড বলে থাকি। ক্লিয়ার? 22 নম্বর, যেখানে বলা হয়েছে দ্রাঘিমা রেখাগুলোর মধ্যবর্তী দূরত্বকে ডিগ্রিতে মাপা হয়। তো এখানে কিন্তু কোয়েশ্চেন আসতেই পারে যে দ্রাঘিমা রেখাগুলোর মধ্যবর্তী যে দূরত্বটা সেগুলোকে আমরা কীভাবে পরিমাপ করব? সেগুলোকে সাধারণত আমরা ডিগ্রি দ্বারাই পরিমাপ করে থাকি। আবার প্রতিটি ডিগ্রিকে মিনিটে, আবার এখানে কিন্তু আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আবার ওই যে দ্রাঘিমা রেখার মধ্যবর্তী যে দূরত্বটা সেটাকে কিন্তু ডিগ্রিতে মাপা হয়, ঠিক আছে, কিন্তু আবার ওই যে প্রতিটি ডিগ্রিকে কিন্তু আবার মিনিটে, আবার প্রতিটি মিনিটকে সেকেন্ডেও ভাগ করা যায়। ক্লিয়ার? আবার 23 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে প্রতিটি দ্রাঘিমা রেখা কি? দ্রাঘিমা রেখাগুলি কিন্তু অর্ধবৃত্তকারে থাকে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ক্রমশ মেরুর দিকে কমতে থাকে। দ্রাঘিমা রেখাগুলো কি হয়? অর্ধবৃত্ত হয় এবং তাদের যে মধ্যবর্তী দূরত্বটা সেগুলো কিন্তু ক্রমশ মেরুর দিকে যত যাবে তত কিন্তু কমতে থাকবে তাদের। তারপর 24 নম্বর, অক্ষরেখাগুলির দৈর্ঘ্য অসমান। তো অক্ষরেখাগুলোর দৈর্ঘ্য কি হয়? অক্ষরেখাগুলির প্রত্যেকটার দৈর্ঘ্য কি হয়? অসমান হয়, কিন্তু দ্রাঘিমা রেখাগুলোর দৈর্ঘ্য আবার সমান থাকে। দ্রাঘিমা রেখাগুলির দৈর্ঘ্য সমান হয়, আবার অক্ষরেখাগুলোর দৈর্ঘ্য অসমান হয়। এগুলো কিন্তু মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন এগুলো। তারপর 25 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে ব্রিটিশ রয়্যাল অবজারভেটরি অবস্থিত গ্রিনিচ শহরে। এটা কোথায় অবস্থিত? ব্রিটিশ রয়্যাল অবজারভেটরি অবস্থিত কিন্তু গ্রিনিচ শহরে। গ্রিনিচ শহরে কিন্তু এই ব্রিটিশ রয়্যাল অবজারভেটরিটা অবস্থিত রয়েছে। তারপর 26 নাম্বার, দ্রাঘিমা রেখাটি গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে। আমরা সবাই জানি যে দ্রাঘিমা রেখা কোন শহরের দিয়ে উপর দিয়ে কল্পনা করা হয়েছে, সেটা কিন্তু গ্রিনিচ শহরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। তারপর দ্রাঘিমা রেখার আরেক নাম হলো কি? মূল মধ্যরেখা। দ্রাঘিমা রেখাকে আমরা কি নামে চিনি? মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান নামেও আমরা দ্রাঘিমা রেখাকে চিনতে পারি। তারপর 28 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে মূল মধ্যরেখার মান কি হয়? মূল মধ্যরেখার মান সর্বদা 0 ডিগ্রি ধরা হয়ে থাকে। ক্লিয়ার? এবার 29 নম্বর, 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা দুটি হলো একই রেখা। তো 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা দুটো কি একই রেখা? এরকম কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো মনে রাখবেন, অবশ্যই সেটা মনে রাখবেন, সেটা দুটি রেখা কিন্তু এক রেখা। ক্লিয়ার? এবার 30 নম্বর পয়েন্ট, যেখানে বলা হচ্ছে সারা পৃথিবীর উত্তম সময়ের অক্ষর হিসেবে পরিচিত হলো সূর্য। তো মনে রাখবেন, সারা পৃথিবীর উত্তম সময়ের অক্ষ হিসেবে পরিচিত হলো কি? অক্ষ হিসেবে পরিচিত হলো কিন্তু সূর্য। একটু কারেকশন করে নেবেন, এখানে অক্ষ হবে, হ্যাঁ। সারা পৃথিবীর উত্তম সময়ের অক্ষ হিসেবে পরিচিত কি হলো? সূর্য। তারপর 31 নম্বর, স্থানীয় সময় সবচেয়ে ছোট হয় কোন সময়? স্থানীয় সময় সবচেয়ে ছোট হয় দুপুরের সময়, দুপুরবেলাতে, এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সবচেয়ে লম্বা হয়। স্থানীয় সময়টা সূর্যের প্রদত্ত সময়কাল অনুসারে স্থানীয় সময় সবচেয়ে ছোট হয় দুপুরবেলাতে, এবং সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় কিন্তু সবচেয়ে সেটা লম্বা হয়। এটা মনে রাখবেন অবশ্যই। তারপর 32 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে 360 ডিগ্রি দ্রাঘিমা আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। 360 ডিগ্রি দ্রাঘিমা আবর্তন করতে কিন্তু পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। আর 1 ডিগ্রি দ্রাঘিমা আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগবে? সেটা 1 ডিগ্রি দ্রাঘিমা আবর্তন করতে পৃথিবীর সময় লাগবে 4 মিনিট। আর 360 ডিগ্রি দ্রাঘিমা আবর্তন করতে পৃথিবীর সময় লাগবে 24 ঘন্টা। আর 1 ডিগ্রি দ্রাঘিমা আবর্তন করতে লাগবে 4 মিনিট। আর 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? তো মনে রাখবেন, 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হলো 1 ঘন্টা। পৃথিবীর কত সময় লাগবে? 1 ঘন্টা সময় লাগবে। এবার 35 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে গ্রিনিচ শহরে যখন দুপুর 12টা বাজে তখন 180 ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত স্থানটিতে কি সময় ধরা হবে? অর্থাৎ সেখানে কিন্তু মধ্যরাত্রি, অর্থাৎ মধ্য 12টা বাজবে, মধ্যরাত্রি 12টা সেখানে বিরাজমান করবে। গ্রিনিচে যখন দুপুর 12টা হবে তখন কিন্তু 180 ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত যে স্থানটি থাকবে সেখানে কিন্তু মধ্যরাত্রি হবে। ক্লিয়ার? তারপর 36 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে কি বলা হয়েছে? একই দ্রাঘিমায় অবস্থিত সকল স্থানের স্থানীয় সময় কি হয়? এক হয়। তো একই দ্রাঘিমায় অবস্থিত প্রত্যেকটা স্থানীয় সময়ের
সকল স্থানের স্থানীয় সময় কী হবে, সমান হবে। তারপর 37 নাম্বার, আইএসটি এর পুরো নাম কি? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অবশ্যই মনে রাখবেন। আইএসটি এর পুরো নাম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তো স্ট্যান্ডার্ড টাইম, এটার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এর কিন্তু অপর নাম হলো প্রমাণ সময় বা ভারতীয় প্রমাণ সময় আমরা বলতে পারি। স্ট্যান্ডার্ড টাইমের আরেক নাম প্রমাণ সময়। ক্লিয়ার? এবার আমরা দেখব ভারতের প্রমাণ দ্রাঘিমা কত। ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82 হোল 1/2 ডিগ্রি পূর্ব। 82 হোল 1/2 ডিগ্রি পূর্ব, 1/2 ডিগ্রি পূর্ব হলো ভারতের প্রমাণ দ্রাঘিমা। আবার 40 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে ভারতের প্রমাণ সময় কোন শহর গ্রিনিচের সময় অপেক্ষা 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকবে। তো ভারতের যে প্রমাণ সময়টা, সেই সময়টা কিন্তু গ্রিনিচের সময় অপেক্ষা কত মিনিট এগিয়ে থাকে, সেটা 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে কোন শহরের তুলনায়? গ্রিনিচ শহরের তুলনায় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকবে। তারপর 41 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে লন্ডনে যখন দুপুর 2টা বাজে তখন ভারতে সময় কয়টা হবে। তো এটা কিন্তু অবশ্যই আসতে পারে, অবশ্যই মনে রাখবেন সেটা। লন্ডনে যখন দুপুর 2টা বাজে তখন কিন্তু ভারতের সন্ধ্যা 7টা 30 মিনিট হবে। তারপর রাশিয়াতে প্রমাণ সময় কিন্তু অনেকগুলো প্রমাণ সময় রয়েছে, যেমন একটা দেশের অনেকগুলো প্রমাণ সময় থাকতে পারে। যেমন রাশিয়াতে কয়টি প্রমাণ সময় রয়েছে? 11টি প্রমাণ সময় রাশিয়ার মধ্যে লক্ষণীয়। তারপর সারা পৃথিবীকে কয়টি সময় অঞ্চলে বিভক্ত করা হয়েছে? অবশ্যই সেটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সারা পৃথিবীকে 24টি সময় অঞ্চলে কিন্তু ভাগ করা হয়েছে। তারপর 44 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে পৃথিবীর প্রতিটি প্রমাণ অঞ্চলের সময়ের পার্থক্য কত? পৃথিবীর প্রতিটি প্রমাণ অঞ্চলের সময়ের পার্থক্য যেটা, সেটা হলো 1 ঘন্টা। 1 ঘন্টা ধরা হয়। আর এবং দ্রাঘিমার পার্থক্য কত? 15 ডিগ্রি। তো মনে রাখবেন পৃথিবীর প্রতিটি প্রমাণ অঞ্চলের সময়ের পার্থক্য যেটা, সেটা হলো 1 ঘন্টা, এবং দ্রাঘিমার পার্থক্য যদি আসে তো অবশ্যই সেটা হবে 15 ডিগ্রি। ক্লিয়ার? এবার 45 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পয়েন্টটা, যেখানে কি বলছে যে কোনো স্থান এবং নিরক্ষরতা বা মূল মধ্যরেখা, নিরক্ষীয় রেখা, সরি একটু কারেকশন করে নেবেন, অনেকগুলো দেখছি অনেকটা মিস্টেক হয়ে গেছে টাইপিং করতে গিয়ে। কোনো স্থান এবং নিরক্ষরেখা বা মূল মধ্যরেখা পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে ওই স্থানের কৌণিক দূরত্ব বলে। তাকে কি বলবো আমরা? ওই স্থানের কৌণিক দূরত্ব বলবো। কোনো স্থান এবং নিরক্ষরেখা বা মূল মধ্যরেখা, আমি এই জায়গাতে আরেকটা জিনিস বলে দিই, নিরক্ষরেখার আরেক নাম হলো মূল মধ্যরেখা। ঠিক আছে? নিরক্ষরেখা বা মূল মধ্যরেখা পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে ওই স্থানের কি বলবো আমরা? তাকে ওই স্থানের কৌণিক দূরত্ব বলবো। ক্লিয়ার? এবার আমরা দেখব 46 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত ভূপৃষ্ঠের কোন স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের কি বলা হয়? অক্ষাংশ বলা হয়। নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে কোনো স্থানে অবস্থিত ভূপৃষ্ঠের কোনো স্থানের যে কৌণিক দূরত্ব, সেই দূরত্বকে আমরা কি বলবো? সেটাকে কিন্তু ওই স্থানের অক্ষাংশ বলবো। এরকম কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, আপনাদেরকে দিয়ে দেবে, তারপর বলবে যে এটাকে কি বলা হয়। তো অবশ্যই সেটা মনে রাখবেন, সেটাকে কিন্তু অক্ষাংশ বলা হয়। তো সেই মোতাবেক আমাদের কিন্তু এই ডেফিনেশনগুলো, প্রত্যেকটা ডেফিনেশন আমাদের ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে? তারপর 47 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে মূল মধ্যরেখার পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানে কি বলা হয়? মূল মধ্যরেখার পূর্বে বা পশ্চিমে যখন কোনো স্থান অবস্থান করবে এবং সেই স্থানের কৌণিক যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা ওই দূরত্বকে ওই স্থানের কি বলা হবে? দ্রাঘিমাংশ আমরা বলে থাকবো। ক্লিয়ার? এবার 48 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে ভূগোলক হলো ছোট আকৃতির পৃথিবীর প্রকৃত প্রতিরূপ। ভূগোলক কি? ভূগোলক হলো ছোট আকৃতির পৃথিবীর একটা প্রকৃত প্রতিরূপ। 49 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে আমাদের কি জানা প্রয়োজন? ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে আমাদের অক্ষাংশ যেমন জানা প্রয়োজন, তার পাশাপাশি আমাদের দ্রাঘিমাংশটাও জানা অত্যন্ত প্রয়োজন। তারপর 50 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে অক্ষরেখাগুলোর মধ্যে বৃহত্তম অক্ষরেখা কোনটি? অক্ষরেখাগুলোর মধ্যে মনে রাখবেন অবশ্যই সেটা হলো নিরক্ষরেখা, যেটাকে আমরা বিষুবরেখাও নামে চিনি। তো একে কিন্তু আবার মহাবৃত্তও বলা হয়। নিরক্ষরেখাকে কি বলা হয়? মহাবৃত্ত বলা হয়। তো এই জায়গাতে আমি একটা ট্রিক্স বলে দিই, যখন আমি মানে এক্সাম দিয়েছিলাম আমি কিভাবে মনে রাখতাম সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখুন, নিরক্ষরেখার অপর নাম কিভাবে মনে রেখেছি আমি? নিরক্ষরেখা হলো বিষুবরেখা। কীভাবে? নিবি, অর্থাৎ নিরক্ষরেখার মধ্যে দন্ত নয় রস্যিকার আছে, আবার বিষুবরেখাতে তো রয়েছে বয় রস্যিকার। তো দেখুন নিবি, তো বিষুবরেখা যখন আসে, বিষুবরেখার অপর নাম কি আসতে পারে? তো নিরক্ষরেখা হবে। কেন নিরক্ষরেখা হবে? কারণ বয়রস্বীকার রয়েছে এবং নিরক্ষরেখারও নয় রস্যিকার দিয়ে প্রথমে শুরু, সেই হিসাবে এটা
বিষুবরেখার অপর নাম হবে নিরক্ষরেখা। আর যদি আসে যে নিরক্ষরেখার অপর নাম কি, অবভিয়াসলি সেটা হবে বিষুবরেখা। ক্লিয়ার? একে কিন্তু আবার মহাবৃত্ত বলা হয়, আবার কি বলা হয়, মহাবৃত্ত বলা হয়। ক্লিয়ার? এবার আমরা 51 নম্বর পয়েন্ট দেখব, যেখানে বলা হয়েছে সর্বনিম্ন অক্ষাংশ হলো 0 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। সর্বনিম্ন অক্ষাংশ যেটা সেটা কিন্তু 0 ডিগ্রি, এবং সর্বোচ্চ অক্ষাংশ যেটা সেটা হলো 90 ডিগ্রি। ক্লিয়ার? এবার আমরা 52 নম্বর পয়েন্ট দেখে নেই, যেখানে বলা হয়েছে অক্ষরেখাগুলো বৃত্তাকার এবং এরা পরস্পর সমান্তরাল হয়, কিন্তু দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্তাকার এবং এদের প্রতিটি দৈর্ঘ্য সমান হয়। ক্লিয়ার? অক্ষরেখাগুলো কি বলছে, অক্ষরেখাগুলো সবসময় বৃত্তাকারে থাকবে এবং এরা কি হয়, পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়। কিন্তু দ্রাঘিমা রেখাগুলো কি হয়, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্তাকারে থাকে এবং এদের যে প্রতিটি দৈর্ঘ্য এটা কিন্তু আবার সমান হয়, কিন্তু এগুলো অর্ধবৃত্তাকারে থাকে। আর অক্ষরেখাগুলো কি হয়, বৃত্তাকারে থাকে কিন্তু এরা পরস্পর সমান্তরাল হয়। কিন্তু দ্রাঘিমা রেখার সঙ্গে এর মূল পার্থক্য হলো এরা অর্ধবৃত্তাকার, আবার প্রতিটা দৈর্ঘ্য কিন্তু সমান হয়। ক্লিয়ার? এবার আমরা আজকের ভিডিওর লাস্ট যে পয়েন্টটা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে বলা হয়েছে ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন শহরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অবশ্যই মনে রাখবেন, এলাহাবাদ শহরের উপর দিয়ে কিন্তু ভারতের যে প্রমাণ দ্রাঘিমা সেটা কিন্তু কল্পনা করা হয়েছিল। ঠিক আছে, তো এই ছিল আজকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ থেকে 53 পয়েন্ট অর্থাৎ কনসেপ্ট শুধুমাত্র এখানে আলোচনা করা হয়েছে। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যত ধরনের এমসিকিউ আসার পসিবিলিটি রয়েছে আপকামিং 24 এক্সামের জন্য, 2024 এক্সামের জন্য অবশ্যই সবগুলো একটা ভিডিওতে কভার করার জন্য। আর যদি আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তবে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই